আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। দর্শক, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আবারও আহ্বান করা হচ্ছে জাতীয় ঐক্যের। আমাদের আজকের বিষয় জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য এ কথাটি প্রায়ই সামনে আসে। যখনই কোনো বড় সংকট বা সমস্যা দেখা দেয় তখনই সামনে আসে কথাটি। সরকারি চাকুরিতে কোটার বিরোধিতা করে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময়ের পরিক্রমায় একটি পর্যায়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয় সরকার পতনের আন্দোলনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় তখনকার সরকারের। গঠন করা হয় নতুন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর দেশে যখন হঠাৎ ভয়াবহ বন্যা হয় তখন আবারও ঐক্যবদ্ধ হয় দেশের মানুষ। সম্মিলিতভাবে মোকাবেলা করা হয় স্মরণকালের ভয়াবহ বন্যার। নতুন বাংলাদেশের ঐক্যবদ্ধ এ চিত্র যেমন রয়েছে, তেমনি কিছু কিছু বিষয়ে বিভক্তির চিত্রও উঠে এসেছে। বিভিন্ন দাবিতে প্রায়ই সরকারি অফিস ঘেরাও বা রাজপথ বন্ধ করার ঘটনাও ঘটেছে। ভিন্ন ভিন্ন কলেজ শিক্ষার্থীরা একে অপরের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষেও জড়িয়েছিল। আবার ভাঙচুরও করা হয়েছিল ক্যাম্পাসে। এসব ঘটনার প্রেক্ষিতে ঐক্যের কথা বলা হলেও জাতীয় ঐক্যের বিষয়টি ব্যাপকভাবে সামনে আসে যখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন অনেক দূর গড়ায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের আহ্বানে সংলাপ শুরু করেন ৩ ডিসেম্বর। সেদিন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের নেতৃবৃন্দের সাথে সংলাপ করেন। জাতীয় ঐক্য ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে সংলাপ করেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সংলাপে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেয় রাজনৈতিক দলগুলো। একই সাথে ভারতের অপপ্রচার, হস্তক্ষেপ ও উস্কানির বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেয় দলগুলো। এরপর প্রধান উপদেষ্টা সংলাপ করেন ধর্মীয় নেতাদের সাথে। সেখানে ঐক্যবদ্ধ থাকার বার্তা আসে। সেই সাথে কোনো অপপ্রচারে কেউ যেন কান না দেন সে বিষয়ে আহ্বান জানানো হয়। তবে প্রধান উপদেষ্টার সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের ৫০% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্য সংলাপের বাইরে রাখা হয়েছে। জাপা চেয়ারম্যানের মতে এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬ জুলাইয়ের স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন মিশু আলী সুহাস এবং তানজিনা তাম্মিম হাফসা। দেশের মানুষ তো আসলে ঐক্যবদ্ধ হয়েছিল বলেই দেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং হলো যে সরকার পরিবর্তন হয়েছে। সেখানে আবার কেন আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি এই মুহূর্তে এসে? ৫ই আগস্টের আগে আমরা সকলেই ফ্যাসিবাদের এগেইনস্টে ছিলাম। তো সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ আমরা এক ছাতার নিচে এসেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকলেই একত্রিত হয়েছিলাম। কিন্তু ৫ই আগস্টের পরে প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ তাদের যেসব বিপ্লবী ভাইরা ছিলেন সবাই সবার মতো করে তাদের মতাদর্শে চলে গেছেন। কিন্তু এই ক্ষেত্রে এখন আমরা সকলেই
আবার যদি একত্রিত হতে পারি, কিন্তু আমরা কিন্তু এক দফা দাবির যে ফ্যাসিবাদ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যে আমাদের এক দফা দাবির মধ্যে ছিল, সেই এক দফা দাবিটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা আদায় করতে পারিনি, বা সেই যে আমাদের চেতনা সেটিকে এখনো ধারণ করতে পারিনি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সকলে আবার একত্রিত হই, এক ছাতার নিচে আসি, এইভাবেই আমরা আমাদের যে দাবি এবং আগামী সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে প্রাণে সে আমাদের যে সহযোদ্ধারা এবং আমাদের যে আত্মত্যাগ করেছেন যে যোদ্ধা ভাইয়েরা, বিপ্লবী যে সহযোদ্ধারা এখন হসপিটালে কাটাচ্ছেন, তাদের আত্মার এবং তাদের যে রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত এবং তারা যে স্বপ্ন দেখে সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো আশা করি। আচ্ছা হাফসা, আমি আপনার কাছে এই সেম প্রশ্নের উত্তরটা জানতে চাইবো যে এই মুহূর্তে এসে কেন ঐক্যবদ্ধ হওয়া আসলে জরুরি? আচ্ছা, আমরা কিন্তু এই বিগত সময়গুলো থেকে দেখতে পাচ্ছি যে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে একটা প্রচেষ্টা চলছে বহির্বিশ্ব বিভিন্নভাবে, যেখানে আমাদের ফেসিবাদের যে দূষর সে ওখানে পালিয়ে আছে। তো তারা বিভিন্নভাবে এখনও চেষ্টা করছে যে আমাদের যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবে যাতে ব্যাহাত যায়। তো সেই জায়গা থেকে তারা হয়তোবা এটা ভাবছে যে হয়তোবা আমাদের মধ্যে একটা বিচ্ছিন্ন ভাব চলে এসেছে, কিন্তু আসলে কিন্তু আমরা ওই জুলাইয়ের যে চেতনার জায়গা সেই জায়গাতে কিন্তু আমরা এখনও এক। তো এখন ওই যেটা মিশরী সুহাস একটু আগে বলে গেলেন যে যে সময়টাতে 5ই আগস্টের যে এক দফা দাবি নিয়ে যখন ছাত্র জনতা সবাই মাঠে নেমে এসেছিল, রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু তারা কিন্তু এখন তাদের রাজনৈতিক যে দলের যে এজেন্ডা সেগুলো কিন্তু বাস্তবায়নের কাজ কিন্তু তারা করছে, যেহেতু সামনে নির্বাচনের যে কথাবার্তা চলছে। তো কিন্তু তারা কিন্তু এই যে ফ্যাসিবাদের বিলুপের যে জায়গাটাতে তারা কিন্তু এখনও আছে এবং সামনের দিনগুলোতে থাকবে। তো সেই জায়গাটা আরও জানান দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই ঐক্যবদ্ধ থাকা জরুরি। আচ্ছা সুভাষ, 5ই আগস্টের পরে কি এই মুহূর্তে যদি আমরা কথা বলি সেটা হলো যে আমাদের মাঝখানে কি অনৈক্য সৃষ্টি হয়েছে, যদি আমরা একটু ভিন্নভাবে ভাবতে চাই এবং জানতে চাই? আর দেখুন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে পরিস্থিতি হওয়ার কথা ছিল সেই পরিস্থিতি কিন্তু হয়নি। আপনি ইতিহাসে আপনার যেগুলো রাষ্ট্রে এমন গণ অভ্যুত্থান হয়েছে সেগুলো রাষ্ট্রের পরবর্তী পরিস্থিতিগুলো দেখেন 1-2 মাসে। তা আমাদের প্রশাসন, আইন প্রশাসন সব কিছুই একটু নড়বড়ে, কারণ এখনও তারা এখন ইন্টারিম একটা গভর্নমেন্ট রয়েছে, তারা একটা গভর্নমেন্ট চায় যে গভর্নমেন্ট স্টেবল থাকবে, সেই গভর্নমেন্ট তারা সার্ভ করে। কিন্তু এখন যখন একটু প্রশাসন নড়বড়ে তখন তো আপনি বুঝতেই হবে যে অনেক জায়গায় অনেক ক্রু এজেন্ট এগুলো তৈরি হবে, এটি খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু হ্যাঁ, এগুলোকে আমরা যেহেতু আমরা কেবলই ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, ম্যাক্সিমাম এই আন্দোলনটা হয়েছে যাদের নেতৃত্বে, তারা হলো ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট। তো এই যে আমাদের নেতৃত্বে যে হয়েছে সেই নেতৃত্ব, এই যে আমরা ইউনিভার্সিটি থাকা অবস্থায় বিগত সময়ে আমাদের অভিজ্ঞতা বা এখনকার অভিজ্ঞতা, আমরা একটু এই বিষয়গুলো আমাদের জন্য অনেক কঠিন হচ্ছে। তবে আমরা ঐক্যতা যে কথাটা আসছে প্রসঙ্গগত, সেই ঐক্য নিয়ে আমরা এই জায়গাগুলো আমরা ফেস করতে যাচ্ছি এবং হ্যাঁ, এই বিষয়গুলো খুব দৃশ্যমান। আপনার কি মনে হয়? দেখুন, যখন আমরা এই 5ই আগস্টেরকে কেন্দ্র করে যখন মাঠে নেমে এসেছিল সবাই, সেই সময়টাতে কিন্তু কারো মাথায় ছিল না যে এই আন্দোলন যখন সফল হবে বা আন্দোলনে কি আসলে হবে, সফল হওয়ার পরবর্তীতে তারা কোন স্টেকে যাবে, কি কোথায় থাকবে না থাকবে সেই ব্যাপারটা। কিন্তু এখন যখন আন্দোলন পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপদেষ্টা পরিষদে আছে, বা অনেকে প্রাইভেট ভার্সিটির একটা অনেক বড় অবদান আছে। তো বিভিন্ন জায়গা থেকে তাদের মধ্যে বিভিন্ন মহল চাচ্ছে কোনোভাবে ওই বিভিন্ন ব্যাপারগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার বা সেখানে অনৈক্য সৃষ্টি করার। কিন্তু আসলে আমরা ছাত্ররা কিন্তু এই ব্যাপারে অনেক বেশি সজাগ, এবং আমরা বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা এখন বসতে চাচ্ছি, এবং আমাদের মধ্যে যে একটা অনৈক্যের ভাব যেটা আসলে তারা সৃষ্টি করার চেষ্টা করছে, এবং যেটা কিছুটা হলেও একটু আমার মনে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বা অনেকেই খুব প্রকাশ করছে বিভিন্ন মাধ্যমে। তো সেই ব্যাপারটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু আমরা আসলে তাদের সাথে কিন্তু বসার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু সভা সমাবেশ হচ্ছে, এবং আমরা কিন্তু তাদের সাথে মত বিনিময় থেকে শুরু করে বা তাদের সাথে যে আমরা আছি এবং আমরা যে সবাই এক, সেই ব্যাপারটাকে বজায় রাখার জন্য কিন্তু আমরা কাজ আসলে করছি। আচ্ছা, আমরা তো ধরেন কথা বলছি রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে, রাজনৈতিক দলগুলোর মাঝখানে অনৈক্য নিয়ে কথা বলছিলাম, কিন্তু কি মনে হয় আপনাদের দেশের যখন ঐক্যের কথা বলি তখন আমরা কিন্তু দেশের মানুষের সাথে রাজনৈতিক দলগুলোর ভাবনার ঐক্যের কথাও আমরা বলি, সেই ঐক্য কি আমাদের আসলে বিদ্যমান আছে সুহাস? আপনার কি মনে হয়?
জনগণ যে ছাত্রদের প্রতি একটা আস্থা রেখেছে, আমরা বিভিন্ন সময় যাচ্ছি এবং জনগণের সাথে আমরা কথা বলছি, জনগণের কাছে যাচ্ছি এবং তারা কি চাচ্ছে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটা নিজেদের মধ্যে একটা আমরা আমাদের নেগোশিয়েট হচ্ছে, আলোচনা হচ্ছে এবং আলোচনার মধ্যে প্রত্যেকটা সিদ্ধান্ত হচ্ছে। হ্যাঁ, জনগণ আর পলিটিক্যাল পার্টির মধ্যে একটা গ্যাপ থাকবে। পলিটিক্যাল পার্টি তাদের যে বিগত সমাজে তারা চর্চা করে এসেছিল, তাদের যে রাজনৈতিক যে কালচারটা, সেই কালচার থেকে তো আমরা একটা জেনারেশন বা একটা প্রজন্ম তো বের হয়ে আসতে পারিনি, জায়গাটা বুঝতে হবে। আর সেই জায়গা থেকে যে জনগণও একটু বিভ্রান্ত হচ্ছে, কারণ জনগণ যেই আশা আকাঙ্ক্ষাটা চাচ্ছে খুব দ্রুত, মানে আমরা যে পরিবর্তনটা চাচ্ছি খুব দ্রুত, আসলে আমাদের পরিবর্তনটা একটু সময় লাগবে। তবে আশা করি আমাদের এই পলিটিক্যাল পার্টি এবং জনগণের মধ্যে আমরা আগামী যে বাংলাদেশের কথা চিন্তা করতেছি বেশি দূরত্ব থাকবে না। সেটি একবারেই আমরা যেভাবে হোক জনগণ যাতে পলিটিক্যাল পার্টি, জনগণই যাতে রাজনীতি সজাগ থাকে এবং রাজনীতি করার যে একটা আকাঙ্ক্ষা মানুষের থাকে সেটি যাতে তারা করতে পারে এই বাংলাদেশে। রাজনৈতিক সচেতনতার কথা আপনি বলছেন। জি হাফসা, আমি আপনার কাছে জানতে চাইবো, আসলে রাজনৈতিক দলগুলো তো জনগণের প্রতিনিধি হিসাবেই মানে সবসময় রুল প্লে করার কথা ছিল, মানে আগে বিগত সময়গুলোতে, কিন্তু জনগণ কিন্তু সাংবিধানিকভাবেই থাকার কথা। কিন্তু বিগত সময়গুলোতে জনগণ এত বেশি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলোর যে আচার আচরণ বা তাদের সাথে বর্তমান যে একটা প্রজন্ম বেড়ে উঠছে। আমাদের কিন্তু তরুণদের সংখ্যা কিন্তু বাংলাদেশের যে পরিমাণ বা আমাদের যে একটা বড় ধরনের একটা সাপোর্ট কিন্তু আছে তরুণ সমাজের, তো সেই জায়গা থেকে কিন্তু এখন জনগণের যে আশা আকাঙ্ক্ষা বা তারা মনে করেছে যে ছাত্ররা কিছু একটা করে ফেলেছে, অনেক বড় কিছু একটা করে ফেলেছে এবং তাদের কিছুটা হলেও চাওয়া পাওয়ার একটা প্রতিফলন তারা দেখতে পেয়েছে এই ফেসিবাদের উৎখাতের মাধ্যমে। তো সেই জায়গা থেকে এখন যে বিদ্যমান যে পলিটিক্যাল পার্টি আছে তাদের কাছ থেকে কিন্তু জনগণ চাচ্ছে তারা যাতে এই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে একটু হেল্প করে, তো দেশটা সংস্কার হোক কিছুটা বিভিন্ন স্পেয়ারে। এবং ছাত্ররা যেহেতু চাচ্ছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের প্রেশার গ্রুপ হোক বা তাদের সাথে মানে কোলাবোরেশন করে হোক, যেভাবে হোক দেশটাকে কিছুটা হলে সংস্কারের দিকে নিয়ে যাবে এবং তারপর একটা সুসংগঠিত গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন দিবে। তো সেই ব্যাপারটা যেহেতু জনগণও চাচ্ছে এবং ছাত্রদের উপর জনগণ আস্থা রাখছে, তো আমাদের আহ্বান থাকবে এটাই যে যাতে রাজনৈতিক দলগুলো ধৈর্য ধারণ করে এবং এটা সংস্কারটা হওয়া পর্যন্ত যাতে তারা আমাদের সাপোর্ট দিয়ে যায়। তো এটা হলেই জনগণের আশার প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। অনেকের কারণগুলো কি আপনি রাজনৈতিক দলগুলোর কথাই বলছেন? জি। আচ্ছা, আপনার কি মনে হয় সুহাস, যে হাফসা বলছিলেন যে অনেক কারণগুলো, সেই কারণগুলো কি আসলে রাজনৈতিক দল সৃষ্ট কিনা? রাজনৈতিক দল সৃষ্ট কিনা আবার আপনাকে এটা তো দৃশ্যমান। আপনি যদি বলেন বেশ কয়টা জায়গায় আমরা ঝামেলা, আমি নিজেও হেলথে আছি, স্বাস্থ্য উপকমিটিতে আছি, মেডিকেল খাতেও আমরা দেখেছি যে কিভাবে কি ক্রুগুলো শুরু হচ্ছে এবং ডক্টর কিভাবে স্টেক দিচ্ছে, বিষয়গুলো আমরা দেখছি, খুব দৃশ্যমান। কিন্তু আসলে দেখুন, আমরা দেশের সার্বিক বিবেচনা করে এবং দেশের যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা চাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে যথেষ্ট সহযোগিতা করতে এবং যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট তাদের কাজগুলো করতে পারে সেটার জন্য আমরা ছাত্ররা সবসময় রেডি রয়েছি এবং প্রস্তুত রয়েছি তাদেরকে সাহায্য করার জন্য। সেই কারণেই হয়তো আমরা সকল রাজনৈতিক যেই ক্রু বা এজেন্ট যেগুলোই হচ্ছে না কেন, সেগুলো আমরা ছাত্ররা অনেক কষ্ট সহ্য করেও আমরা তাদেরকে অনেকভাবে বিষয়গুলো নেগোশিয়েটের মধ্যে সমাধান করার চেষ্টা করছি। এই জন্যই তো আপনারা দেখছেন যে ছাত্ররা কিন্তু নিজেদের ডাকেই ছাত্র সংহতি সপ্তাহ ডেকেছেন এবং সকল পলিটিক্যাল ছাত্র সংগঠনদেরকে ডেকেছেন, যে ডেকে তারা ছাত্র সংহতি, এটি কিন্তু ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন সকলেই কিন্তু এগুলো নিয়ে আগামীর যে চেতনা, বাংলাদেশকে যে একটি সুন্দর এবং ঐক্যবদ্ধ হয়ে সকলেই যে এই বাংলাদেশে বসবাস করার যে একটা গ্রহণযোগ্যতা সেটি যাতে রাখতে পারে, গণতান্ত্রিক যে অধিকার সেটি যাতে আদায় করতে পারে, সেটির জন্য কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি এবং সকল রাজনৈতিক দলের মতাদর্শের সাথে তাদের সাথে আমরা আমাদের আলোচনা এবং আমাদের যে কথাগুলো রয়েছে আমরা তাদেরকে বলছি এবং তারা আমাদের সাথে একত্রতাবোধ পোষণ করছেন, সেই সাথে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। দেখছেন তো আপনারা, এগুলো খুব দৃশ্যমান। আচ্ছা হাফসা, এই যে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সরকার আসলে কিছু পদক্ষেপ নিচ্ছে, রাইট? সেই পদক্ষেপগুলো আপনার কি মনে হয় কতটা কার্যকর হতে পারে?
আচ্ছা, আমার কাছে মনে হয় যে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা কার্যকর অবশ্যই হবে, এবং এই যে ছাত্র সংহতি যে দিবসটা বা দিন কর্মসূচি যে আমরা পালন করছি, সেটাতে কি হবে যে আমাদের এই যে বিভিন্ন দলীয় সংগঠন, ছাত্র সংগঠন হোক বা যারাই হোক, যারা আছে তাদের মধ্যে যে একটা বোঝাপড়ার যে ব্যাপারটা আরও বেশি স্ট্রং করার জায়গাটা তৈরি হবে, এবং তারা হচ্ছে একটা টেবিলে যখন বিভিন্ন ছাত্র সংগঠনের মানুষজন বসে যখন ডিবেটের মাধ্যমে মানে অনাগত বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবে, এরকম একটা বাংলাদেশ কিন্তু আমরা আসলে চাই, যেগুলো বহির্বিশ্বে হয়ে থাকে। যে কিন্তু আমরা হচ্ছে দেখতাম যে এক সমাবেশে হচ্ছে এক পলিটিক্যাল পার্টি হচ্ছে একটা স্পিচ দিচ্ছে, পরের আরেক দিনের আরেক সমাবেশে সে ওটাকে রিভার্টেড দিচ্ছে। বাট আমরা চাই যে হচ্ছে আমরা এক টেবিলে বসে আমরা হচ্ছে যে কোনো সমস্যার সমাধান করবো এবং আমাদের ঐক্যের পথে হাঁটবো। আপনার কি মনে হয় সুহাস, আমি যে প্রশ্নটি হলো যে হাফসাকে করেছে, যে সরকার যে কিছু পদক্ষেপ নিচ্ছে ঐক্যবদ্ধ করার জন্য দেশের জনগণকে, সেই মানে পদক্ষেপ আসলে কতটা কার্যকর হবে? এখন দেখুন, সরকার পদক্ষেপ নিচ্ছে, সরকারকে কতটুকু রাজনৈতিক দলগুলো সাহায্য করছে সেইটি একটা মূলত বিষয়। তারপরে কার্যকরের বিষয়টি আসি, কারণ আপনি দেখুন যে বিগত সময় ফ্যাসিবাদ আমলে ফ্যাসিবাদের যে দোসররা এখনও কিন্তু আমরা যদি আমলাতান্ত্রিক জটিলতা এখনও আমাদেরকে ফেস করতে হচ্ছে, এখনও যে ব্যবসায়ীদের যে সমস্যাটা সিন্ডিকেটগুলো সেগুলোও কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে এগুলো ভুগাচ্ছে। তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট যে পদক্ষেপ নিচ্ছে এটি জনগণের পদক্ষেপ। এখন বাকিটা হলে সকলকে আমাকে একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে এগুলো কার্যকর করতে হবে। আচ্ছা, আমরা হলাম যে এই মুহূর্তে যে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি তা কিন্তু মোস্টলি প্রতিবেশী রাষ্ট্র নিয়ে, রাইট? ভারত এবং বর্তমানে ভারতের আগ্রাসন এবং তার বিরুদ্ধে আমরা আসলে যে আওয়াজ তুলতে চাচ্ছি সে তা নিয়ে কথা। কিন্তু ধরুন এই প্রতিবেশী রাষ্ট্রের বাইরে যদি যাই, তো আমাদের কি শুধু প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, নাকি আমাদের আসলে যখন আমরা জাতীয় ঐক্যের কথা বলি মানে সবার মাঝখানে এই ঐক্যটা আসলে খুব জরুরি? কি মনে হয়? অবশ্যই আমাদের হচ্ছে যখন কিনা আমরা আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা যে আমরা স্টেক হোল্ডার যারা আছে সবার মধ্যে যখন একটা ঐক্যের একটা ভাব থাকবে, তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বাকি যারাই থাকুক না কেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু বাংলাদেশটাকে নিদর্শন হয়ে যাবে। ইতিমধ্যে হচ্ছে জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটার পরে কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের কিন্তু একটা ভালো ভাবমূর্তি কিন্তু বহির্বিশ্বে এখনও আছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের যে এই যে এখান থেকে যে লিডারশিপগুলো উঠে আসছে বা হচ্ছে এই যে ছাত্র সমাজ তরুণদের মধ্যে যে দেশ নিয়ে ভাবনা বা ছাত্র জনতার যে একটা ঐক্যবদ্ধ একটা রূপ, এটা যখন আসলে সামনে চলে আসবে তখন কিন্তু এটা নিদর্শন অবশ্যই হবে। এবং আমরা আশা করি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ বা বহির্বিশ্বে আর অন্যান্য দেশের সাথে আমরা সুসম্পর্ক রেখে এবং কূটনৈতিক দিকটা চিন্তা করে আমরা সামনের দিকে আগাতে পারবো। আপনার কি মনে হয়? দেখুন, বিষয়টা শুধু ভারত বিদ্বেষী বিষয়টা এমন নয়। আসলে ভারত দেখেন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, আমরা বিগত সময় দেখে এসেছি। কিন্তু বিগত 15 বছর ধরে বা 17 বছর ধরে যেভাবে ভারতকে আমাদের মানে দাসী হিসেবে আমাদেরকে যে ইউজ করার যে একটা মানে প্রচেষ্টা চালিয়েছিলেন ফ্যাসিবাদ আমলে ফ্যাসিবাদ হাসিনা, তো আমরা মনে করি যে সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসে আমরা প্রতিবেশী যে বন্ধু হিসেবে আমরা থাকতে চাই। এই জন্য আমাদের একত্রিত হতে হবে যে বিগত সময়ে আমাদের তাদের সাথে যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো জনসমক্ষণে আনা এবং জনগণ তার ম্যান্ডেট দিবে যে আসলে এই চুক্তিগুলো প্রয়োজন আছে নাকি নাই। তো সেই চুক্তিগুলোর মাধ্যমেই আমরা তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে যেভাবে ট্রিট করা যায়, আমরা প্রতিবেশী দেশ যেমন ভারত যদি বলি, প্রতিবেশী দেশ নেপালকে আমরা যেভাবে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখব সেইভাবেই আমরা ভারতকে সমমূল্যেই আমরা এইভাবে প্রতিবেশী দেশ দেখতে চাই। তো সেই জায়গাটাই হলো আমাদের এই ছাত্রদের মধ্যে সেটি একটি মানে আমাদের সকলেরই একটাই কথা যে আমরা ভারত আমাদেরকে ডমিনেট করবে না, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু হিসেবে থাকবে। সেটি আমরা বিগত সময়ে যেহেতু আমরা এই একটা জেনারেশন, আপনাকে যেটি বলেছিলাম যে আমরা এই 24-এ যে বিপ্লবটি সেটি হলো আমরা একটা জেনারেশন করেছি এবং ইউনিভার্সিটির পড়ুয়া স্টুডেন্টরাই আমরা করেছি। তো ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা যখন নেতৃত্ব ছিল তারা কিন্তু এই বিগত সময় দেখে এসেছে যে এই ফ্যাসিবাদ কীভাবে ভারতের কাছে আমরা দাসী হিসেবে ইউজ হয়েছি সেটি আমরা দেখে এসেছি একটা জেনারেশন। সেই জেনারেশন আমরা চাচ্ছি একটু সংস্কার হোক এবং আমরা সকলেই বন্ধু রাষ্ট্র হিসেবে যাতে ভারত ট্রিট হয় এবং আমরা বাংলাদেশ সকলের কাছে, ভারতের কাছে হোক আর নেপালের কাছে হোক, সকলের কাছে যাতে বন্ধু হিসেবে আমরা থাকতে পারি। জি হাফসা, এই যে ধরুন জনগণের ঐক্য, আপনি বারবার বলছেন যে রাজনৈতিক দলগুলোকে আসলে সরকারকে সাহায্য করতে হবে, কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি সেই সাহায্য যদি তারা আসলে না পেয়ে থাকেন, তাহলে তাদের মাঝখানে মানে বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝখানে ঐক্য কিভাবে আসতে পারে বলে মনে করেন আপনি?
আমরা তো সবসময় হচ্ছে এটাতে বিশ্বাসী যে হচ্ছে আমরা একটা টেবিলে বসবো এবং সেখানে হচ্ছে আমরা আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো ব্যাপারে হচ্ছে আমরা কথা বলবো এবং আমরা একটা ডিসিশনে পৌঁছাবো। তো আমরা এই যে আমরা একসাথে বসার যে ব্যাপারটা এটাকে যখন আমরা সমর্থন করব তখন কিন্তু হচ্ছে যে কোনো সমস্যা কিন্তু সমস্যা না। তো আমাদের সাথে দেখেন কোটা বিরোধী আন্দোলন যখন হলো তখন কিন্তু আমাদের কিন্তু বসার সুযোগ ছিল না, আমাদের সাথে যে বসবে আমাদের কথা শুনবে সেই জায়গাটা ছিল না, বিধায় কিন্তু আমরা কিন্তু ফ্যাসিস্টকে মানে হঠাৎ মানে লাস্টের দিকে হচ্ছে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চলে গিয়েছিলাম। তো এটা কিন্তু হয়েছে। তো আমার কাছে মনে হয় যে যখন আলোচনার জায়গা থাকবে, কথা বলার জায়গা থাকবে, বাক স্বাধীনতার জায়গা থাকবে, তখন কিন্তু হচ্ছে অনেক বেশি ইজি হয়ে যাবে যে কোনো ব্যাপার সমাধান করা, যে কোনো সমস্যার সমাধান করা। না, আমি সেটাই বলছি। আপনি দেখুন কিছু কিছু রাজনৈতিক দল আছে তারা আসলে গণতান্ত্রিকভাবে তারা তাদের ভোট ফেরত চাচ্ছে, মানে ইলেকশন চাচ্ছে। আবার কেউ কেউ আছেন যারা বলছেন যে যেমন আপনারা বলছেন সংস্কারের জন্য সময় দিতে হবে। তো এই যে ধরুন হলো যে এক একজনের এক এক মত, আমরা যখন মতামতের কথা বলি ভিন্ন ভিন্ন মত তো থাকবেই, তা স্বাভাবিক। কিন্তু এই সরকার যেহেতু তাদের সাহায্য দরকার বাকি রাজনৈতিক দলগুলোর কাছে, তারা কিভাবে আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে এবং তাদেরকে আসলে ওই ইউনিটিটা তৈরি করতে সরকারের তরফ থেকে কি হওয়া উচিত এবং হলো যে কি বলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কি হওয়া উচিত যে তারা একটা মিডল গ্রাউন্ডে এসে কাজ করতে পারে? এই প্রশ্নের উত্তর আমি সুভাষ আপনার কাছ থেকে প্রথমে নিতে চাই। দেখেন, শহীদের রক্তের উপর যখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন আমার আহত ভাইরা হসপিটালে কাতরাচ্ছে, কারো পা নাই, অঙ্গহানি হয়ে রয়েছে, আমার ভাইরা চোখে দেখতে পাচ্ছে না এইসব, এই যে স্বাধীন গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশ তারা দেখতে পারতেছে না। প্রায় আপনার 54 জনের 2 চোখ হারা হয়ে গেছেন। এই যে এই জায়গাটা যদি আসি, আবার আপনার 500 জনের মতো 1 চোখ নাই, এমন একটা আপনাকে যদি আমি আমাদের জায়গা থেকে এই জায়গায় যখন আমি দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় যদি আমি বলি যে আমার নির্বাচনী একটি সরকার দরকার, আমার কি সংস্কারটা প্রয়োজন না? আমার কি সেই শহীদের ভাইয়ের যারা আমাদের এই জন্মভূমি মাটির নিচে শুয়ে রয়েছেন এখন, যাদের মাধ্যমে আমরা এই ম্যান্ডেট পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, আমরা কি তাদের যে আত্মত্যাগ সেটি কি তাদের যে চেতনা সেটি কি আমাদের বাস্তবায়ন করা উচিত না? এটাই তো আমাদের মূল লক্ষ্য। যারা আমাদের জন্য ত্যাগ করেছে তাদেরকেই তো বেশি প্রাধান্য দেওয়া উচিত, যাদের কারণে আমাদের ম্যান্ডেট, যেটি বিশ্বে যদি আপনি বলেন আবু সাঈদ ভাইয়ের 2 হাত প্রসারিত করে দেওয়া, এই যে এই চেতনা যখন চলে এসেছে, আমরা সকলেই দেশের জন্য এক হতে পেরেছি। আমরা যদি সেখানে যদি ইলেকশন চাই, আসলে ইলেকশনটা দিয়ে তারপরে কি করবেন? ইলেকশন দিয়ে যদি কোনো সরকার আসে তারা কি সংস্কার করতে পারবে না? তারা যদি আপনি সেম সংবিধান থাকে, সবই সংবিধানে একটা কথা লেখা আছে, আপনি সেটি জানেন। আমি যদি বলি, সেখানে আছে যে বাঙালিদের আছে, এখন এখানে বিহারি রয়েছে, যেখানে পাহাড়ি রয়েছে, মারমা রয়েছে, এদেরকে আপনারা কি হিসেবে গণ্য করছেন এই সংবিধান? আমি একটু আপনার কাছে জানতে চাই ভাবসাই সেম প্রশ্নের উত্তরটাই, যে একটু অন্য আঙ্গিকে চলে গিয়েছিল যদিও এই আলোচনা, কিন্তু আমি জানতে চাচ্ছি রাজনৈতিক দলগুলোর আসলে এই মুহূর্তে কি করা উচিত সরকারকে সাহায্য করার জন্য? আমরা চাচ্ছি যে একটা কিছু সময় হচ্ছে নেওয়া হোক এবং সংস্কারের পেছনে কিছু সময় নেওয়া হোক। আমাদের দেশে অনেক যে বহির্বিশ্বে যে ঋণগুলো আছে, বিভিন্ন ব্যাপারগুলো আছে, সেই সময়গুলো যেহেতু আমাদের উপদেষ্টা পরিষদে একটা অনেক ভালো ফেজ আছে, এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে, তো তার জন্য কিন্তু আমরা বহির্বিশ্বে ভালো একটা প্রভাব কিন্তু আমাদের দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার একটা ভালো সুযোগ। তো সেই জায়গা থেকে বলবো যে সে থাকা অবস্থায় কিছু সংস্কার করুক, তারপরে হলো আমরা আমাদের যে শহীদদের আহতদের নিয়ে এখনও বেশ কিছু কাজ আমাদের বাকি আছে, আমাদের এখনও কিছু যে আমরা যে ফেসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা কাঠামো আমাদের দেওয়ার কথা, সেটা নিয়ে আমরা কিন্তু কাজ করছি এবং সেই ব্যাপারগুলো যখন শেষ হবে তখন ওই সময় যাতে হচ্ছে নির্বাচনটা হোক এবং সেই পর্যন্ত যাতে তারা হচ্ছে ধৈর্য ধারণ করে এবং তারা হচ্ছে আমাদের সাথে, তাদেরও যেহেতু অবস্থান সেম ছিল ফেসিবাদের বিলোপের ব্যাপারে, তো এই জন্যই বলবো যে আমাদের এবং তাদের সেই কমন একটা গ্রাউন্ড আছে, তো সেই জায়গা থেকে আমরা এক থাকি এবং আমরা কিছুটা সংস্কার করি, তারপর হচ্ছে আমরা নির্বাচনের পথে হাঁটবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, 52 বা 71 বা 2024 বাংলাদেশিদের ঐক্যের প্রশ্নে তারা সবাই এক। আমাদের সেই কামনায় আজকের মতো আমরা শেষ করছি ডেডলাইন 36শে জুলাই। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।